হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের পাথওয়েস একাডেমি চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে জলবায়ু। তো জলবায়ু চ্যাপ্টারটা থেকে আমাদেরকে সামান্য ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদেরকে খুব সূক্ষ্ম বিষয়, যেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এবং তোমরা অনেক বড় ভিডিও তো দেখতে তোমাদের ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। এক ঘন্টা 2 ঘন্টার ভিডিও থেকে আমার মনে হয় যে যে ক্লাসগুলো যদি আমরা ছোট ছোট অংশে ভাগ করে দিই, তাহলে আশা করছি তোমাদের মনে হয় সুবিধা হবে। কোনটা সুবিধা হবে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমার একটু ক্লাসগুলো দিতে সুবিধা হয়। তো আমরা চেষ্টা করছি যে অল্প টাইমের মধ্যে বিভিন্ন পার্টে বিভিন্ন কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার। পুরো 0 থেকে 100% অব্দি কনসেপ্ট ক্লিয়ারের দায়িত্ব আমরা নিয়েছি। আশা করছি আমাদের ভিডিওগুলো দেখার পর তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। পুরো ছোট ছোট 10 থেকে 15 মিনিটের ক্লাস, এই ক্লাসগুলো তোমরা যে কোনো সময় দেখতে পারো এবং একটা একটা করে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো একই দিনে, যাতে তোমাদের সব মাথার মধ্যে না ঢুকাতে হয়। তাহলে সেটা আমাদের তোমার চেষ্টা করছি যাতে একদিনে একটা কনসেপ্ট বুঝলে সেটা তোমরা বাড়িতে একটু পড়াশোনা করলে, তারপর সেটা সম্পর্কে যা যা প্রশ্ন হলো আমাদেরকে জিজ্ঞেস করলে, আমরা উত্তর দিলাম, তারপর নেক্সট কোনো কনসেপ্টে যাওয়ার। তাহলে এইভাবে পড়লে মনে হয় যে পরীক্ষায় নাম্বারটাও ভালো আসবে, এবং তোমাদের শুধু নাম্বার পাওয়াটাই তো লক্ষ্য হওয়া উচিত নয়, তোমাদের জিনিসটা শেখাটাও অনেকটা ভালো হবে। তো সেই মতো আজকের আমাদের ক্লাস হচ্ছে জলবায়ু। তো চলো দেখে নিই যে জলবায়ু বিষয়টা কি। জলবায়ুর বিভিন্ন পর্যায়গুলো বা বিভিন্ন উপাদানগুলো পড়তে গেলে আমাদেরকে প্রথমে তো জানতে হবে যে জলবায়ু জিনিসটা কি। জলবায়ু জানার আগে আমাদের আরেকটা শব্দ সম্পর্কে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়া আবহাওয়া কি? যখন ধরো তুমি আজকে যেমন কি, আজকে ধরো গরম, কালকে হঠাৎ করে বৃষ্টিপাত হলো, তাহলে তোমার বাড়ির লোকেরা বলছে যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এরকম বলছে। বর্ষাকাল আসছে, আবহাওয়ার পরিবর্তন, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তাহলে এটা হচ্ছে আবহবিকার। একটা ছোট এরিয়ার মধ্যে যখন জলবায়ুগত কিছু বিভিন্নতা দেখা যায়, তখন সেটা হচ্ছে আবহাওয়া। আর এই জলবায়ুগত বিভিন্নতাটা বা বৈচিত্র্যটা যখন একটি বিরাট এরিয়া জুড়ে বা বিশাল অঞ্চল জুড়ে হয়, তখন তাকে আমরা বলবো জলবায়ু বা ক্লাইমেট। বুঝতে পারলে? তাহলে জলবায়ু হচ্ছে একটা বৃহৎ কনসেপ্টের জায়গা, আর আবহাওয়া কিন্তু অতটা বৃহৎ কনসেপ্ট না, একটু ছোট্ট কনসেপ্টের জায়গা। একটি ছোট অঞ্চলের জলবায়ুর পরিবর্তনকে আমরা বলবো আবহাওয়া। আর যখন এই পরিবর্তনটা একটি বিরাট অঞ্চল জুড়ে হবে, তখন তাকে বলবো জলবায়ু বা ক্লাইমেট। তো চলো, জলবায়ু পড়তে গেলে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে। তাহলে দেখি এই অধ্যায়ে যা যা আমাদেরকে পড়তে হবে সেগুলো সম্পর্কে। প্রথমে হচ্ছে বায়ুমণ্ডলে জলের অবস্থান। বায়ুমণ্ডলে জল তো থাকে, তাহলে জলটা কি পরিমাণে থাকছে বা কি কি আকারে থাকছে, কি কি রূপে থাকছে, সেইগুলো আমাদের আজকে আলোচ্য বিষয়। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বিভিন্ন প্রকার হয়ে থাকে, সেই প্রকারগুলো সম্পর্কে জানবো। এরপর জানবো হচ্ছে সেই জলীয় বাষ্প ঘনীভবন বা কনডেনসেশন সম্পর্কে। সেটা হচ্ছে জল যখন বাষ্প হয়, সেই বাষ্প থেকে সেই বাষ্পের আকারটাকে বলবো আমরা ঘনীভবন বা ঘনীভূত হওয়াটাকে বলবো কনডেনসেশন। তারপর দেখবো আমরা অধঃক্ষেপণ। সেই কনডেনসেশনের ফলে যখন আমরা এই বৃষ্টিপাত আকারে বা কোনো আকারে যখন সেই জলটা আবার যখন ফিরে আসছে, আমরা জলচক্রটাকে তোমাদেরকে জানতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় আমরা পড়বো। তো আজকের ক্লাসে মূলত আমরা জলের কি কি প্রকার, কি কি প্রকারে জল পরিবেশে বা থাকে সেটা জানবো, আর জানবো আর্দ্রতা বিভিন্ন প্রকারভেদ। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নিই বায়ুমণ্ডলের জল। পৃথিবীর মোট জলের খুব সামান্য অংশ, অতি স্বল্প পরিমাণে অংশ বায়ুমণ্ডলে থাকে। তাহলে পৃথিবীর মোট জলের খুব সামান্য অংশ কিন্তু বায়ুমণ্ডলে আমরা পেয়ে থাকি। বেশিরভাগটাই কোথায় থাকে? সমুদ্রে, হ্রদে, নদীতে আমরা জল পাই, কিন্তু বায়ুমণ্ডলে যে অংশটা থাকে খুবই সামান্য পরিমাণ। তারপর দেখো, বায়ুমণ্ডলে জল প্রধানত জলীয় বাষ্প, মেঘ, কুয়াশা, বরফ, কণার আকারে বিদ্যমান
বিদ্যমান থাকে। মানে বায়ুমণ্ডলে জল কি কি প্রকারে থাকে? জলীয় বাষ্প, মেঘ, কুয়াশা, বরফকণা ইত্যাদি আকারে থাকে। নেক্সট দেখব, জলীয় বাষ্প আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জলীয় বাষ্পই কিন্তু আমাদের আবহাওয়ার নিয়ন্ত্রণে একটা ভূমিকা পালন করে। সেটা হচ্ছে জলীয় বাষ্প যখন বায়ুর একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, সেই অতিরিক্ত তার থেকে যদি অতিরিক্ত ধারণ ক্ষমতা হয়ে যায়, তখন কিন্তু বৃষ্টিপাত হয় বা প্রেসিপিটেশন হয় বা অধঃক্ষেপণ বা অবক্ষেপণ হয়। বুঝতে পারলে? তাহলে জলবায়ুর পরিবর্তনে এই জলীয় বাষ্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা পরের স্লাইডগুলোতে আরো ভালো করে সেটা দেখব। চলো দেখি বায়ুমণ্ডলে জলের অবস্থান। বায়ুমণ্ডলে জল দেখো কঠিন থেকে তরল হলো, মানে ধরো বরফ বা হিমবাহ তাপ পেলো এবং গলতে শুরু করলো, তাহলে কি হলো? হিমবাহটার গলন হলো বা মেল্টিং হলো, তাহলে এটা হচ্ছে গলন। এই প্রসেসটাকে আমরা বলে থাকি গলন। প্রথম যেটা আছে সেটা দাঁড়াও, এই যে গলন। তারপর হচ্ছে তরল, মানে তরল থেকে বাষ্প হয়ে যাচ্ছে, এটাকে কি বলছে? বাষ্পীভবন। তাহলে তরল থেকে বাষ্পে পরিণত হলো, এটা হচ্ছে বাষ্পীভবন। এটা কখন হয়? ধরো সমুদ্রের জলে সূর্যের আলো পড়লো, তখন সমুদ্রের জলটা কি হবে? বাষ্পীভূত হতে শুরু করবে, এটাকেই বলছে বাষ্পীভবন। এরপর আসছে তোমাদের বাষ্প থেকে তৈরি হচ্ছে তরল, মানে ঘনীভবন। আচ্ছা, এই বাষ্পটা যখন বাষ্পীভবনের মধ্য দিয়ে উপরে উঠছে, তখন কিন্তু এই বাষ্পটা ঠান্ডা হচ্ছে, মানে জলীয় বাষ্পটা ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে আবার কিন্তু তরল আকারে তোমার মানে তরল আকারে ফিরে আসছে, তাহলে তখন তাকে আমরা বলছি ঘনীভবন বা কন্ডেনসেশন। বুঝলে? আচ্ছা, ঘনীভূত তো হলো, আবার এই তরলটা কি হয়? তোমার তরলটা হচ্ছে এই যে তরলটা হচ্ছে আবার কঠিনে পরিণত হয়। এই প্রসেসটাকে আমরা বলে থাকি হিমায়ন। মানে কঠিন, যখন জল তরল থেকে কঠিন হয়ে যাচ্ছে তখন তাকে হিমায়নই বলবো। আবার কি হয়? কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। কখনো কখনো তরল মানে বরফ তরলে না পরিণত হয়ে সরাসরি মানে কঠিন থেকে একদম বাষ্পে পরিণত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। তারপর নেক্সট হচ্ছে বাষ্প থেকে কঠিনে পরিণত হচ্ছে, এটাকে বলছে অবক্ষেপণ। বুঝতে পারলে? তাহলে এই প্রকারে আমরা জলীয় বাষ্প বা জলটাকে পরিবর্তন হতে দেখি। বায়ুমণ্ডলের মধ্যে কি হচ্ছে? গলন হয়, বাষ্পীভবন হয়, ঘনীভবন হয়, হিমায়ন হয়, ঊর্ধ্বপাতন হয় এবং লাস্টে কি হয়? অবক্ষেপণ হয়, বৃষ্টিপাত হয়। এর ফলে আমাদের জলচক্রটা বজায় থাকে। এইগুলো যদি না হতো তাহলে আমাদের জলচক্র ব্যাহত হতো। এই যে লাস্টের এই চক্রের ছবিটা দেখো, বাষ্প থেকে জল বা তরল হলো, তরল থেকে আবার কঠিন হলো, কঠিন থেকে পুনরায় বাষ্প হচ্ছে, তাহলে একটা চক্রাকারে ঘুরছে। আরো ভালো করে দেখতে গেলে তোমরা এইটা দেখো, কি হয়? সমুদ্রের জল বাষ্পীভবনের ফলে বাষ্পীভূত হয়, এই বাষ্পীভবনের ফলে বাষ্পীভূত হলো, সূর্যের আলোতে গরম হলো এবং বাষ্পীভবন ঘটলো। এই বাষ্পটা ওপরে উঠছে, এই বাষ্পটা দেখো ওপরে দিকে উঠছে, ওপরে উঠে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে কি হবে? ঘনীভূত হবে, ঘনীভূত হচ্ছে, তাপ বর্জন করে ঘনীভূত হচ্ছে বা কন্ডেনসেশন ঘটছে তার। এরপর ওইটা কি হবে? বায়ু সেটাকে ধারণ করবে। এবার বায়ু ওই জলীয় বাষ্পটাকে ধারণ করে কি হয়? সম্পৃক্ত হয়। মানে ধরো একটা সহজভাবে বলি, যে তুমি ধরো 5টা কলা খেতে পারবে, তোমার 5টা কলা খাওয়ার ক্ষমতা আছে, তাহলে তুমি 5টা কলা খেয়ে নিলে, তাহলে তোমার পেট ভরে গেল, তাহলে তুমি আর কলা খেতে পারবে না, তাহলে তুমি সম্পৃক্ত হয়ে গেছো। এবার তোমাকে যদি আরো 2টো কলা আমি খেতে বলি, তাহলে কি হবে? তোমার অস্বস্তি করবে বা তুমি খেতে পারবে না, তখন তোমার কি হবে? বমি হবে। তাহলে এই প্রকারটাকেই বলছে তোমার বায়ুমণ্ডলের ক্ষেত্রে, যখন বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার পর আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তখন কিন্তু প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত ঘটে, বা অবক্ষেপণ যেটাকে আমরা সহজে বলি, বা অধঃক্ষেপণ, সেটা ঘটে। তাহলে কি হলো? বায়ু বাষ্পীভবন ঘটলো, ঘনীভূত হলো এবং বায়ুকে জলীয় বাষ্প ধারণ করে বায়ু সম্পৃক্ত হলো, সম্পৃক্ত হওয়ার পর বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাত হয়ে বৃষ্টির মাধ্যমে কিছু জল আমাদের ইনফিল্ট্রেশন বা ভূগর্ভে প্রবেশ করলো, আর কিছু জল পুনরায় কিন্তু আবার সমুদ্রে বা নদীতে ফিরে এলো। বুঝতে পারলে? এই রান অফ বা পরিবহন প্রক্রিয়ায় পুনরায় নদীতে ফিরে এলো, তাহলে যেখানকার জিনিস সেখানে আবার ফিরে আসছে, এই জলটাই তো বাষ্পীভূত হয়েছিল, সেটাই আবার নদীতে ফিরে চলে এলো। তাহলে কি? এটাই হচ্ছে জলচক্র।
মানে এইভাবেই কিন্তু আমাদের পরিবেশে জলের মানে সঠিক সমতা বজায় থাকে, জলচক্র বজায় থাকে। আচ্ছা, এটা সামান্য একটা জিনিস দেখে নাও, বায়ুমণ্ডলের জল কি আকারে থাকে। জলীয় বাষ্প, মেঘ, কুয়াশা, শিশির, তুষার, আর হচ্ছে তুষারপাত, শিলাবৃষ্টি, এগুলো হচ্ছে প্রকার। জল যখন বাষ্পের আকারে অদৃশ্য রূপে বায়ুমণ্ডলে গ্যাসীয় অবস্থায় থাকে তখন তাকে বলবো জলীয় বাষ্প। মেঘ মেঘ কি করে, এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা বরফ কণার সমষ্টিগুলো নিয়ে বয়ে বয়ে বেড়ায়, আকাশে বয়ে বেড়ায়, সেটা হচ্ছে মেঘ। এই যে এটা হচ্ছে মেঘ, ভেসে বয়ে বেড়ায়, সেটা হচ্ছে মেঘ। কুয়াশা কি, এই ক্ষুদ্র কণা যখন ভূপৃষ্ঠের কাছাকাছি স্তরে ভেসে বেড়ায় তখন সৃষ্টি হয় কুয়াশা, তখন দৃষ্টি কমে যায়, যার ফলে দৃষ্টি কমে যায়। শীতকালে দেখবে সকালবেলায় ছোট্ট ছোট্ট মানে জলকণাগুলো এই কুয়াশা আকারে, এই বাষ্প আকারে ঘুরে থাকে, তখন ওটা যখন ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে তখন তাকে আমরা বলবো কুয়াশা। তারপর হচ্ছে শিশির, রাতের বেলা দেখবে শীতকালে যখন ভোরবেলায় শিশির পড়ে, তাহলে শিশিরগুলো কি এক প্রকারের ভাসমান জলীয় বাষ্প, যখন ওই আর ঘনীভূত হয়ে যায়, মানে আর বাষ্প আকারে থাকতে পারে না, ঠান্ডা হয়ে ওগুলো ভারী হয়ে যায় এবং ঘনীভূত হয়ে তখন ওগুলো মানে শিশির আকারে বিভিন্ন পদার্থের মধ্যে বা ঘাসের ওপর জলবিন্দু আকারে জমে থাকে, এগুলোকে বলছে শিশির। তুষার কি, বরফ কণার স্ফটিক রূপ হচ্ছে তুষার, যা শীতল বা মেঘ অবস্থায় তৈরি হয়। এছাড়া তুষারপাত, বরফ কণা তুষারের আকারে মেঘ থেকে ভূপৃষ্ঠে পতিত হয়, বুঝলে, এটা হচ্ছে তুষারপাত। যখন পতন ঘটে, তুষারের ফল হয়, তখন তাকে বলবো তুষারপাত। শিলাবৃষ্টি, যখন বড় আকারের বরফ কণা যা মেঘ থেকে পতিত হয় তাকে বলছে শিলাবৃষ্টি। তাহলে বিভিন্ন ধরনের জলের বিভিন্ন রূপগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। এবার দেখো, একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এই চ্যাপ্টারে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্দ্রতা কি। আর্দ্রতা কি, বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের অবস্থাকেই বা পরিমাণকেই আমরা বলবো আর্দ্রতা বা হিউমিডিটি। মানে আমি এইখানে আছি, তাহলে এই ঘরটার বায়ুতে কতটা জলীয় বাষ্প আছে সেটাকে আমি বলবো এই ঘরের বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। বুঝতে পারলে? তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই আর্দ্রতার কনসেপ্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর্দ্রতা একদম একবারে খুবই খুবই ইম্পর্টেন্ট আর্দ্রতা। তাহলে আমি আর একবার বলছি, আর্দ্রতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার বা অঞ্চলের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, এটা হচ্ছে আর্দ্রতা। এবং এই আর্দ্রতা কিন্তু পরিমাপযোগ্য, একটি যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করা হয়। আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। এই যে দেখো, হাইগ্রোমিটার। আর আরেকটাও আছে, সেটা হচ্ছে সাইক্রোমিটার। তাহলে দুটো যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার এবং সাইক্রোমিটার। পরীক্ষাতে খুব এমসিকিউতে কোশ্চেন দেয় যে হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, আর্দ্রতা। চলো শুরু করি। তারপর আর্দ্রতার বিভিন্ন প্রকার। আর্দ্রতা 3 প্রকার: পরম আর্দ্রতা, নির্দিষ্ট আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। চলো এটা বলার আগে আমি একটা সহজ করে একটা তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো এটা হচ্ছে একটা এরিয়া বা তোমার একটা ঘরের মেঝে, বুঝলে। এই ঘরের মেঝেটাতে তুমি কি করবে, টাইলস বসাবে, তাই তো? টাইলস বসাতে গেলে টাইলস মিস্ত্রিকে ডাকতে হবে। এবার টাইলস মিস্ত্রি বলছে যে আমি তোমার টাইলস বসাতে 60 টাকা নিব পার স্কোয়ার ফুট। তাহলে আমাকে আগে বার করতে হবে যে এই ঘরটার কত স্কোয়ার ফুট। তাহলে এখানে ধরো এটা 10 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট হচ্ছে প্রস্থ। তাহলে স্কোয়ার ফুট কি করে বেরাবে? অঙ্ক করেছো তো তোমরা ক্লাস 10-এ, বা এখনো হয়তো অনেকের অঙ্ক আছে, তাহলে তারা নিশ্চয়ই খুব ভালো করে এটা পারবে। 10 ফুট ইন্টু 10 ফুট। একটু হাতের লেখাটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি মাউস দিয়ে লিখছি তো একটু খারাপ হচ্ছে। তোমরা একটু ব্যাপারটা বোঝো তাহলেই হবে। আচ্ছা, আমি এখানে ফুটের স্কোয়ার লিখলাম, হ্যাঁ ওটা। তাহলে হচ্ছে 100 ফুট ইন্টু 100 ফুট মানে হচ্ছে 10 ফুট ইন্টু 10 ফুট মানে হচ্ছে 100 স্কোয়ার ফুট ঘরটার মাপ। তাহলে এই 100 স্কোয়ার ফুট মানে 60 টাকা যদি 1 স্কোয়ার ফুটে নেয়, তাহলে তোমার হচ্ছে কত নিবে? 100 ইন্টু 60 যত বেরাবে তত টাকা নিবে সে। সেটা টাকার বিষয়টা আমাদের প্রশ্ন নাই, আমাদের হচ্ছে টাইলস কটা লাগবে,
টাইলস কটা লাগবে সেটা আমাদের প্রশ্ন। এবার ধরো আমি যত মাপের নিব সেই ধরো আমি একটা টাইলস 5 স্কোয়ার ফুট, 5 বাই 5 এরকম নিলাম, তাহলে আমার কটা টাইলস লাগবে? 20টা। এরকম আমি মাপটা নিলাম। এবার এটাই ধরো বায়ুমণ্ডলের ক্ষেত্রে ঘটেটা কি, একটা ধরো এয়ার পার্সেল আছে, এয়ার পার্সেল এটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটা ঘরই, ধরো ঘর। এবারে চারিধারে আমি টাইলস বসাবো, মানে দেয়ালেও স্টাইল, ছাদেও স্টাইল, মানে চারিদিকে আমি টাইলস বসাবো। তাহলে এই ঘরটার কিন্তু 2D ইমেজ নাই, এবার 3D হয়ে গেছে। মানে কি কি পাচ্ছি আমি? এর দৈর্ঘ্য পাবো, লেন্থ, উইথ পাবো, আর কি পাবো? হাইট পাবো। তাহলে দেখো 3টে একক পাচ্ছি, লেন্থ, উইথ অ্যান্ড হাইট। তাহলে এবার কিন্তু আর স্কোয়ার ফুট লিখলে হবে না, এবার কিন্তু আমাদের কিউব হয়ে যাচ্ছে বা ঘন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? ঘন একক লিখতে হবে আমাদেরকে, ঘন একক লিখতে হবে। এবার ধরো এটা যদি একটা এয়ার পার্সেল হয় বা একটা এয়ার হয়, এর মধ্যে কতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে? ধরো এইরকম ভাবে এগুলো ধরো জলীয় বাষ্প বা বায়ুর জলীয় বাষ্পের কণা ধরে নিয়ে এগুলো ফুল হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার পরমাদ্রতার মানে সংজ্ঞাটা দেখো। নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে আমরা বলবো কি? বলবো পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি। মানে হচ্ছে দেখো এখানে কি বলছে, এই যে এককটা দেখো, গ্রাম পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউবও আমরা লিখতে পারি, সেন্টিমিটার কিউবও আমরা লিখতে পারি। তাহলে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধরবে তার ওজনটাকেই আমরা বলবো, বা তার পরিমাণটাকেই আমরা বলবো কি? পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতার ক্ষেত্রে আমাদের একটা কি পয়েন্ট হচ্ছে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে, দেখো এই ছবিটা লক্ষ্য করো, একটা নির্দিষ্ট আয়তনের বায়ু নিয়েছিলাম, বুঝলে? মানে বায়ুটার একটা নির্দিষ্ট আয়তন আছে, এই আয়তনের বায়ুতে আমি যে পরিমাণ জলীয় বাষ্প ধরাতে পারবো, মানে যতগুলো আমি, এই ধরো এটা একটা বাষ্প যদি হয় তাহলে আমি এর মধ্যে যতগুলো জিনিস রাখতে পারবো সেই জিনিসগুলো ধরো জলীয় বাষ্প, আর বাষ্পটা হচ্ছে ওই তোমার এয়ার পার্সেল বা যাকে বলে হচ্ছে বায়ু। তাহলে সেইটা পরিমাণটাকেই হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলছি সেই আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরম আর্দ্রতা, অ্যাবসলিউট হিউমিডিটি। এটাকে মাপা হয় গ্রাম পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে। পরেরটা হচ্ছে নির্দিষ্ট আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি। এখানে হচ্ছে প্রতি কেজি আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, প্রতি কেজি আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এখানে কি ছিল? আয়তন ছিল, এখানে আর আয়তন নাই, প্রতি কেজি। 1 কেজি ধরো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত গ্রাম আছে, এটা আমাদেরকে দেখতে হবে। এরকমই মানে ব্যাপারটা সহজ করে আমি বললাম, এরকমই ব্যাপারটা হয় প্রতি কেজি বায়ুতে। মানে এখানে ওজন, ওখানে আয়তন ছিল আর এখানে ওজনটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, বুঝতে পারলে? তাহলে এর একক হচ্ছে গ্রাম প্রতি কেজি। এই যে গ্রাম, কোথায় দাগটা হচ্ছে? গ্রাম প্রতি কেজি। তারপর হচ্ছে দেখবো সব থেকে ইম্পর্টেন্ট, রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা। রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা, এটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটা বুঝতে হবে। দেখো আমার ধরো 10টা মিষ্টি খাওয়ার ক্ষমতা আছে, আমি 10টা মিষ্টি না খেয়ে 5টা মিষ্টি তুমি আমাকে খাওয়ালে, ধরো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, ম্যাম বললে ম্যাম তোমাকে মিষ্টি খাওয়াবো, তাহলে তুমি মিষ্টি খাওয়াতে এলে, 10টা মিষ্টি আমার জন্য এনেছো, কিন্তু আমি 10টা খেলাম না, আমি 5টা খেলাম, তাহলে আমার কি পেটটা ভরলো না? তাহলে এই ধরনের ঘটনাটাকেই আমরা বলবো রিলেটিভ হিউমিডিটি। ধরো আমি বলছি, ভালো করে লিখে বোঝায় তাহলে বুঝতে পারবে, আমার 10টা মিষ্টি খাওয়ার ক্ষমতা আছে, আমি খেলাম 5টা, তাহলে আমার পেট কতটা ভরলো? দেখে 100 দিয়ে গুণ করতে হয়, কাটাকুটি করো, তাহলে আমার 50% পেট ভরলো। এইভাবেই রিলেটিভ হিউমিডিটি মাপা হয়, মানে বায়ুতে কতটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে আর সে কতটা ধারণ করে আছে, এটাই হচ্ছে এই শতাংশের আকারে বলা হয় রিলেটিভ হিউমিডিটি। এটা ধরো তুমি
বায়ুতে জলীয় বাষ্প 10টা ধারণ করতে পারবে, কিন্তু সে 5টা ধারণ করে আছে, মানে এখনো বায়ুটা সম্পৃক্ত হয়নি, মানে আরো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। তাহলে এটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, যেটা আমি আরেকটা সহজভাবে বললাম। এবার ধরো তুমি মিষ্টি এনেছো, আমি আনন্দে আনন্দে 10টা এনেছো, 10টাই খেয়ে নিয়েছি। বুঝতে পারলে? 10টা তুমি এনেছো আমার জন্য, আর আমি 10টাই খেয়ে নিয়েছি, তাহলে কি হবে? তাহলে আমার পেট পুরো ফুল, একবারে 100% পেট ভরে গেছে আমার। বুঝতে পারলে? তাহলে আর তাহলে কি হবে? বায়ুটা সম্পৃক্ত হয়ে যাবে। মানে রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তাহলে? বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প আছে এবং যে পরিমাণ সে ম্যাক্সিমাম ধারণ করতে পারবে, তার শতকরা পরিমাণটাকেই আমরা বলবো রিলেটিভ হিউমিডিটি। আশা করছি বোঝাতে পেরেছি। এবার উষ্ণতার সঙ্গে রিলেটিভ হিউমিডিটির কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক আছে। বুঝতে পারলে? এই যে দেখো, একবার আগে আরেকবার বলে দিই, তারপর তোমাকে ব্যাপারটা বলছি। এই যে এটা নিচেরটা, ধারণ ক্ষমতার তুলনায় জলীয় বাষ্পের পরিমাণ, ধারণ ক্ষমতার তুলনায় বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণটাকেই বলছে রিলেটিভ হিউমিডিটি। আর এর কিন্তু কোনো একক নেই, এটা পার্সেন্টেই মাপা হয়। এবার দেখো উষ্ণতার সঙ্গে কেন তোমার রিলেটিভ হিউমিডিটির ব্যস্ত সম্পর্ক। যদি আমি উষ্ণতা কোনো বাড়িয়ে দিই, ধরো পেনটা চলে গেছে, উষ্ণতা যদি ধরো এটা একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু বা এয়ার পার্সেল, এইটুকু, হ্যাঁ। এবার এর ধরো উষ্ণতা যদি বাড়িয়ে দিই, এর যদি উষ্ণতা বেড়ে যায় বা টেম্পারেচার, টি দিয়ে লিখছি, টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে কোনো জিনিসের টেম্পারেচার বাড়লে বা উষ্ণতা বাড়লে জিনিসটা কি হয়? প্রসারিত হয়। তাহলে এই বায়ুটা কি হবে? প্রসারিত হবে, এই যে আরো বড় হবে। বুঝতে পারলে? বড় হবে। তার মানে টেম্পারেচার বাড়লে ওই বায়ুটা আয়তনে বাড়বে এবং আরো পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে সে পারবে। তার মানে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটাই বেড়ে গেল। ধরো আরো সহজ করে বলি, আমি ধরো 5টার জায়গায়, মানে 10টা মিষ্টি কখন খেতে পারি? যখন আমার পেট ভরা থাকে, মানে মোটামুটি ভর্তি থাকে, তখন আমি 10টা মিষ্টি খেয়ে নিই। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার পেট খালি থাকে, তাহলে আমি 15টা মিষ্টি খেতে পারি। তাহলে দেখো এই এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি, এখন কিন্তু ধারণ ক্ষমতা আমার বেড়ে, মানে আমার মিষ্টি খাওয়ার ক্ষমতা বেড়ে হয়েছে 15, আর আমি খেয়েছি কটা? তুমি 10টা এনেছিলে, 10টাই খেয়ে নিয়েছি। আর তো মিষ্টি নাই, 10টা খেয়ে নিয়েছি। তাহলে এবার এবার জলীয় বাষ্পের আমাদের ধারণ ক্ষমতা কি হবে? কাটাকুটি করো, এই যে 2 5 দিয়ে কাটলে আর এটা হবে 3। হ্যাঁ, এবার দেখো এই 200/3, 200/3, এবার এটাকে ভেঙে দেখবে 100 থেকে মানে একটু কম হবে। তাহলে আমার ধারণ ক্ষমতাটা কমে গেল, তাই না? আমার আমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা কি হলো? মানে কমে গেল। এই সরি, জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কি হলো? বেড়ে গেল। মানে যখন বায়ু উষ্ণতা পায়, তখন সে আয়তনে বেড়ে যায় এবং আরো পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে, মানে তার ধারণ ক্ষমতাটাই পরিবর্তন হয়ে গেল। তাই জন্য রিলেটিভ হিউমিডিটি আর উষ্ণতার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক থাকে। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা এই আর্দ্রতার কনসেপ্টটা বুঝতে পেরেছো, এবং আগে যেগুলো বললাম বিভিন্ন প্রকার, মানে বায়ুমণ্ডলে জলের বিভিন্ন প্রকারভেদ, সেটাও তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে জানিও। আজকে আমি এই পর্যন্ত ক্লাস রাখছি, এর পরের দিন আমি ঘনীভবন এবং প্রেসিপিটেশন এবং আরো দুটো থিওরি আছে তোমাদের, সেই থিওরিগুলো নিয়ে আলোচনা করব। আমরা খুব অল্প অল্প করে অংশ করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং কেউ বোর না হয়ে যাও। বুঝতে পারলে? তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ।